জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন এইসব গ্রহে প্রাণের সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু বন্ধুরা, তা সত্ত্বেও এইসব গ্রহ বিজ্ঞানীদের জন্য অনেক ইম্পর্টেন্স। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ইম্পর্টেন্স এই গ্রহগুলি? বিশেষজ্ঞরা কেন বলছেন যে আমাদের সোলার সিস্টেমের উৎপত্তি জানতে হলে এইসব গ্রহ সম্পর্কে আমাদের নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে হবে? এই সকল কিছু তো আপনারা ভিডিওর মধ্যে জানবেন। কিন্তু তার আগে বলুন তো, পৃথিবী এবং মঙ্গল এখন যেরকম অবস্থা দেখছেন, আগে কি ঠিক এরকম অবস্থা ছিল? সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, আপনি কি জানেন যে পৃথিবী এবং মঙ্গলকে সিস্টার প্ল্যানেট বলা হয়? এই সিস্টার প্ল্যানেট হওয়া সত্ত্বেও এদের বায়োলজিক্যাল এবং গঠনের দিক থেকে পার্থক্য কেন? আর বন্ধুরা, সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আপনি কি জানেন যে আমাদের সৌরজগতের মধ্যে 9 নম্বর গ্রহ রয়েছে, যেটা কিন্তু প্লুটো বা বামন গ্রহ নয়, অন্য একটি গ্রহ। ওই গ্রহের রহস্য কি? এই সকল কিছু গ্রহের রহস্য এবং গ্রহ কিভাবে সৃষ্টি হয়েছে, এই সকল কিছু জানার জন্য ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, চলুন আমরা এই ভিডিওর মধ্যে আরও অনেক কিছু জেনে নিই। আমাদের এই সৌরমণ্ডলে কি কোনো পঞ্চম গ্রহের অস্তিত্ব ছিল? পঞ্চম গ্রহ মানে অনেকেই বুঝতে পারছেন না। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলের পরে কি কোনো পঞ্চম গ্রহের অস্তিত্ব ছিল? বন্ধুরা, আপনারা যদি প্ল্যানেট ফরমেশন থিওরি সম্পর্কে জানতে চান, তাহলে আপনাদের অবশ্যই জানা প্রয়োজন অ্যাক্রেশন সম্পর্কে। বন্ধুরা, আজ আমরা যেসব গ্রহকে দেখছি, তারা কিন্তু সোলার নেবুলার সাহায্যে তৈরি হয়েছে, যেটা কিন্তু এক প্রকার সূর্য তৈরি হওয়ার পরে বেঁচে থাকা ম্যাটেরিয়াল। অ্যাক্রেশন আসলে এক প্রকার অ্যাক্রেশন ডিস্ক, যার মধ্যে ছোট ছোট পার্টিকেল এক জায়গায় মিলিত হয়ে একটি বড় অবজেক্ট তৈরি হয়। আর আমাদের সোলার সিস্টেমের কথা যদি বলা হয়, তাহলে এই পার্টিকেলগুলি আমাদের সূর্য গঠন হওয়ার পরে অবশিষ্ট ছিল। এবার যখন পার্টিকেলগুলি একসাথে মিলিত হয়ে একটা বড় অবজেক্ট তৈরি হয়েছে, তখন এই অবজেক্টগুলিকে প্ল্যানেটেসিমাল নাম দেওয়া হয়েছে। আমাদের এই সোলার সিস্টেমের মধ্যে অবজেক্টগুলি সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে একে অপরের সাথে ধাক্কা খেয়েও নতুন নতুন অবজেক্টের সাথে যুক্ত হয়ে ইনার সিস্টেমের 4টি বড় রকি প্ল্যানেট তৈরি হয়। বন্ধুরা, কিভাবে প্ল্যানেট তৈরি হয় এটা তো আমি সংক্ষেপে বললাম, কিন্তু বন্ধুরা, নতুন রিসার্চে আমাদের এটা পাওয়া গেছে, প্রথমের দিকে যখন এই টুকরোগুলো একে অপরের সাথে ধাক্কাধাক্কি হতো কিংবা মিলিত হতো, তখন অনেকটা ডিফারেন্ট টাইপের হয়েছিল। এখানে অনেকগুলি অবজেক্ট একে অপরের সাথে অনেকবার ধাক্কা লেগেছে এবং তারপরেই এরা একে অপরের সাথে মিলিত হয়ে একটি বড় অবজেক্ট তৈরি করে। আর বন্ধুরা, এই নিউ রিসার্চ আমাদের অনেক রকম তথ্য উপহার দিয়েছে। এই থিওরির মধ্যে আমাদের পৃথিবী এবং শুক্র কিভাবে লাগাতার সংঘর্ষের ফলে তৈরি হয়েছে সেটাও বলা হয়েছে। আর বন্ধুরা, একে হিট অ্যান্ড রান ফরমেশন নাম দেওয়া হয়েছে। বিজ্ঞানীরা প্রথমেই বড় বড় ইম্প্যাক্টগুলি 3D সিমুলেশন তৈরি করেছেন এবং মেশিন লার্নিং এর থ্রুতে এই ইম্প্যাক্টগুলিকে অ্যানালাইজ করেছেন। এখান থেকে ওনারা পেয়েছেন হিট অ্যান্ড রান কলিউশন অ্যাক্রেশনের মতো কমন ছিল। প্ল্যানেট তৈরি হওয়ার প্রথমের দিকে এগুলি একসাথে মিলে কাজ করত। আর আমাদের পৃথিবী এবং শুক্র গ্রহের তৈরি হওয়ার পেছনেও এদের অবশ্যই হাত রয়েছে। বন্ধুরা, বিজ্ঞানীরা এটাও উদ্ধার করেছে যে আমাদের পৃথিবী শুক্রের জন্য এক প্রকার লিডারের মতো কাজ করত, যেখানে পৃথিবীতে ধাক্কা লাগা ছোট ছোট ম্যাটেরিয়ালগুলি ধাক্কা লেগে মঙ্গলের দিকে ছিটকে যেত। বন্ধুরা, বিশেষজ্ঞরা বলেছেন প্রি প্ল্যানেটারি বডি, যেটা প্ল্যানেট তৈরি হওয়ার আগে ছোট ছোট অবজেক্ট, যে সব অবজেক্ট অনেক সময় ধরে নিজেদের মধ্যে ক্র্যাশ করেছে, একটার সাথে ক্র্যাশ হয়ে বাউন্স করে অন্য আরেকটি অবজেক্টের সাথে ধাক্কা লাগতো, আর এরকম করেই গ্রহ তৈরি হয়েছে। আর একে হিট অ্যান্ড রান রিটার্ন নাম দেওয়া হয়েছে। বন্ধুরা, এদের মধ্যে প্রথম যে সংঘর্ষটা হতো সেটা নিজেদের মধ্যে স্পিড কমিয়ে দিত এবং তারপর অবজেক্টগুলি যখন কম স্পিডে নিজেদের মধ্যে একে অপরের সাথে ধাক্কা লাগতো, তখন নিজেদের মধ্যে মিলিত হয়ে যেত। আর এর থেকে বিজ্ঞানীরা সব থেকে বড় যে আবিষ্কারটি করেছেন, সেটি হলো হতে পারে কোনো বড় ইম্প্যাক্ট বা সংঘর্ষের জন্য গ্রহ তৈরি হয়, যেমনটা আমরা আগে বিশ্বাস করতাম। কিন্তু বন্ধুরা, নতুন রিসার্চের মধ্যে আমরা জানতে পারলাম যেসব বড় বড় ইম্প্যাক্টের মাধ্যমে অবজেক্টের স্পিড কম হয়, সেগুলো এই হিট অ্যান্ড রান টাইপের মধ্যে পড়ে। এটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন না। চলুন একটা সোজাসুজি উদাহরণ দিয়ে জেনে নেওয়া যাক। যদি আপনি দুটো প্ল্যানেটকে মার্চ করতে চান, তো প্রথমে আপনাকে ওই দুটো প্ল্যানেটের স্পিড কমাতে হবে এবং তারপর হিট অ্যান্ড রান কলিউশন করাতে হবে। আর আমাদের একমাত্র উপগ্রহ চাঁদ সৃষ্টির কথা যদি বলা হয়, তাহলে অনেকেই বিশ্বাস করেন পৃথিবীর সাথে কেবলমাত্র একটি বড় সংঘর্ষের ফলে আমাদের চাঁদ সৃষ্টি হয়েছে। কিন্তু আসলে এটা তৈরি হওয়ার জন্য একের পর এক সংঘর্ষ হয়েছে। কতগুলো সংঘর্ষ হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে জানা সম্ভব হয়নি, তবে বিশেষজ্ঞরা 2 বার সংঘর্ষ হতে পারে বলে মনে করছেন। আর নতুন রিসার্চে পৃথিবী এবং শুক্রের ওপর বেশি পরিমাণে ফোকাস করা হচ্ছে। আমরা সবাই জানি যে এই দুটি গ্রহকে সিস্টার প্ল্যানেট বলা হয়, কিন্তু সিস্টার প্ল্যানেট হওয়া সত্ত্বেও এদের দুটোর মধ্যে ভূতত্ত্ব, গঠন এবং স্যাটেলাইট ফরমেশনে
অনেকটাই পার্থক্য রয়েছে। আর এদের মধ্যে অ্যাকচুয়াল কি পার্থক্য রয়েছে সেটা হয়তো বিজ্ঞানীরা জেনে ফেলেছেন। বন্ধুরা, প্ল্যানেট তৈরি হওয়ার সময় পৃথিবী এবং শুক্র পরপর এই কমপ্লিকেটেড সম্পর্কের মধ্যে ছিল। পৃথিবী শুক্র গ্রহের ওপর লিডারের মতো কাজ করত। যখন কোনো অবজেক্ট পৃথিবীর ওপর ধাক্কা লাগতো তখন অবজেক্টটি পৃথিবীর সাথে ধাক্কা লেগে স্পিড কমে যায় এবং পৃথিবী থেকে ধাক্কা লাগার পর অবজেক্টটি শুক্র গ্রহের দিকে যেতে থাকে এবং শুক্র গ্রহ তাকে আকর্ষণ করে নিজের দিকে টেনে নেয়। প্রথমের দিকে পৃথিবী একটা শিল্ডের মতো কাজ করত। বেশিরভাগ অবজেক্ট পৃথিবীর সাথে ধাক্কা লেগে বাউন্স হয়ে শুক্র গ্রহের সাথে মিশে যেত। বন্ধুরা, আপনাদের মাথায় প্রশ্ন আসছে যে আসলে এর কারণটাই কি? এর প্রধান কারণ হচ্ছে গ্র্যাভিটি। যেসব অবজেক্ট সূর্যের কাছাকাছি থাকে তাদের দূরবর্তী অবজেক্টের তুলনায় গ্র্যাভিটি বেশি থাকে। এই জন্য যেহেতু শুক্র পৃথিবীর তুলনায় সূর্যের কাছে অবস্থিত, এর ফলে শুক্রের তুলনায় পৃথিবীর গ্র্যাভিটি কম। তাই যেসব অবজেক্ট পৃথিবীর সাথে ধাক্কা লাগতো, যেগুলো পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করতে পারতো না, আর সেই সব অবজেক্টগুলি পৃথিবীর সাথে ধাক্কা লাগার পর স্পিড কমে যায় এবং তারপর বাউন্স করে যখন শুক্রের কাছে যেত, তখন গ্র্যাভিটি বেশি হওয়ার জন্য এবং অবজেক্টের স্পিড কম হওয়ার জন্য শুক্র তার নিজের দিকে টেনে নেয়। কিন্তু বন্ধুরা, যদি কোনো অবজেক্ট শুক্র গ্রহের সাথে ধাক্কা লেগে আবার পেছনের দিকে চলে আসে, তখন সূর্যের গ্র্যাভিটির ফলে আবার সূর্যের দিকে যাওয়ার জন্য শুক্র গ্রহ আবার ওটাকে আকর্ষণ করতে পারে। বন্ধুরা, এই গ্র্যাভিটির জন্য যেখানে অবজেক্ট পৃথিবীর সাথে একবার ধাক্কা লাগতো, সেই জায়গায় শুক্র গ্রহের সাথে অনেকবার ধাক্কা লাগতো। এর জন্য পৃথিবী থেকে শুক্র গ্রহে যাওয়া যতটা সহজ ছিল, কিন্তু শুক্র গ্রহ থেকে পৃথিবীতে ফিরে আসা ততটাই কঠিন ছিল। আর বন্ধুরা, রিসার্চের মধ্যে আরও একটি তথ্য জানা যায় যে সৌরজগতের প্রত্যেক গ্রহ একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। আর তার জন্যই আজ আমরা এই গ্রহগুলিকে দেখতে পাচ্ছি এবং গ্রহগুলি নিজেদের মধ্যে নিজেরাই তৈরি হয়েছে। কিন্তু বন্ধুরা, তাহলে আউটার সোলার সিস্টেমে প্ল্যানেটগুলি কিভাবে তৈরি হয়েছে? অর্থাৎ জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন এগুলো কিন্তু সবই আউটার প্ল্যানেট। কিন্তু বন্ধুরা, এরা এত বড় হওয়া সত্ত্বেও কেন সূর্য থেকে দূরে রয়েছে? সিম্পল গ্র্যাভিটেশন থিওরির মধ্যে এটা বলা হয়েছে যে যদি দুটো অবজেক্ট যাদের গ্র্যাভিটি বেশি থাকে, ওরা খুবই কাছাকাছি থাকা উচিত। তো তাহলে এইসব প্ল্যানেটের অরবিট কেন এত দূরে? বন্ধুরা, সোলার সিস্টেমের কারেন্ট প্ল্যানেটারি অরবিট বা গ্রহের কক্ষপথ খুবই স্থিতিশীল, আর এই স্থিতিশীলতা বিলিয়ন বছর পর এসছে। বন্ধুরা, শুরুর দিকে সোলার সিস্টেম অনেকটাই আলাদা ছিল, আর প্রায় 20 সাল ধরে বিজ্ঞানীদের এটা মনে হতো যে ওনারা সোলার সিস্টেম সম্পর্কে খুব ভালোভাবেই জেনে গেছেন। কিন্তু বন্ধুরা, লেটেস্ট তথ্য অনুযায়ী ওনাদের জানার অনেক ভুল ছিল, স্পেশালি আউটার প্ল্যানেটে থাকা বড় বড় গ্রহগুলি সম্পর্কে। বন্ধুরা, বর্তমানে বিজ্ঞানীদের কাছে সোলার সিস্টেম সম্পর্কে তথ্য জানার জন্য অন্যতম উপায় হলো নাইস মডিউল। এই মডিউল অনুযায়ী আমরা যে এখন বড় বড় আউটার প্ল্যানেটগুলিকে দেখছি, এগুলো সূর্যের খুবই কাছাকাছি থাকতো এবং সূর্যকে সার্কেল আকারে প্রদক্ষিণ করত। কিন্তু এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা প্ল্যানেটগুলিকে চারিদিকে ছড়িয়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা, এই ঘটনাটি ঠিক কি ঘটেছিল সেটা অনেক বছর ধরে রহস্যময় ঘটনা ছিল। কিন্তু বর্তমানে মিশিগান স্টেট ইউনিভার্সিটির রিসার্চার মনে করেন ওনাদের কাছে একটি ভ্যালিড অ্যান্সার রয়েছে, আর এই রিজনটি হতে পারে সোলার উইন্ডের মধ্যে থাকা ডাস্ট। বন্ধুরা, সোলার সিস্টেমের শুরুর দিকে যেসব জায়ান্ট গ্যাসগুলি ছিল, ওগুলো সূর্যের চারিদিকে ডাস্টের মধ্যে ক্লাউডের মতো চারিদিকে ঘুরতো। আর সূর্য যখন পরপর গরম হতে থাকলো এবং বড় হতে থাকলো, তখন এই ডাস্টযুক্ত গ্যাসগুলিকে বাইরের দিকে ঠেলতে শুরু করলো। আর হতে পারে এদের মধ্যে কিছু ডাস্টযুক্ত গ্যাস ইউরেনাস এবং জুপিটারের কক্ষপথের ওপর দিয়ে যাওয়ার সময় জুপিটার এবং ইউরেনাসকে অস্থিতিশীল করে দিয়েছে। আর নাইস মডিউলে এই অস্থিতিশীলতার কথা বলা হয়েছে। কিন্তু নাইস মডিউলে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যকে পয়েন্ট আউট করা হয়েছে। আমাদের আর্লি সোলার সিস্টেমের মধ্যে একটা 9 নম্বর গ্রহ থাকতো। আপনাদের কি মনে হয় এটা প্লুটো ছিল? না বন্ধুরা, এটা প্লুটো ছিল না। এই প্ল্যানেট 9 তখনই নজর কেড়েছিল যখন 2015 সালে ক্যালটেক স্টাডি বলেছে যে সূর্য থেকে প্রায় 50 বিলিয়ন মাইল দূরে একটি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে। বন্ধুরা, আমাদের এই অরিজিনাল নাইস মডেল 4টি গ্রহের জায়গায় 5টি গ্রহকে নিয়ে বেশি ভালোভাবে কাজ করতে পারে। আর এর ক্যালকুলেশন অনুযায়ী 5 নম্বর ইনার প্ল্যানেটকে আমাদের সৌরজগতের বাইরে ঠেলে দেওয়া হয়েছে, যেটি বর্তমানে দুর্বৃত্ত গ্রহে রূপান্তরিত হয়েছে। নতুন এবং আপডেটেড নাইস মডিউলে এটা ক্লিয়ার হয়নি যে সত্যিই কি শুরুর দিকে 5টি ইনার প্ল্যানেট ছিল নাকি 4টি। এই নতুন মডিউলে আরও নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে আমাদের এই সৌরমণ্ডল থেকে কেন আউটার প্ল্যানেটগুলি এত দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করছে। এগুলিকে উদ্ধার করার জন্য অনেক ডাটার প্রয়োজন হবে, আর যার জন্য বিজ্ঞানীরা ক্রমশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন।